রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অসঙ্গতি রয়েছে ইউনেস্কোর প্রতিবেদনে, দাবি বাংলাদেশ ভারত যৌথ কোম্পানির। বিদ্যুৎ বিভাগকে জানানোর সিদ্ধান্ত। বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির ভবিষ্যৎবাণী ব্যর্থ হয় সবসময়ই। নিউ ইয়র্কে একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বললেন, যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা না দেয়া দুঃখজনক। আদম ব্যবসায়ীর প্রতারণার ফাঁদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শতাধিক মানুষ হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের। এবং আর দুদিন পরেই শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। দেবীকে সাজাতে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের গৃহবধূরাও যোগ দিয়েছেন অলংকার তৈরির কাজে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। দর্শক, সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় গুরুতর আহত কলেজ ছাত্রী খাদিজাকে অস্ত্রোপচার শেষে 72 ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে রাজধানীর স্কয়ার হাসপাতালে। সকালে তার স্বজনরা জানিয়েছেন তার অবস্থার অবনতি হয়েছে। খাদিজার উপর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ করছেন সিলেট মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ। হ্যাঁ রাজু, আপনি যেমনটি বলছিলেন যে আসলে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা আসলে বিক্ষোভে ফেটে পড়েছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, তারা আধা ঘন্টা আগে থেকে সিলেটের যে গুরুত্বপূর্ণ যে সড়কটি সিলেট বন্দরবাজার এবং আম্বরখানা যে সড়কটি রয়েছে, সেই সড়কটি অবরোধ করে তারা বিক্ষোভ করছে এবং মেয়েরা একটি দাবি তুলছে যে যতক্ষণ পর্যন্ত বদরুলের সর্বোচ্চ শাস্তি না হবে এর আগ পর্যন্ত তারা এই আন্দোলন থেকে তারা সরে যাবে না। এবং তারা বারে বারেই একটি কথা তারা বলে যাচ্ছে যে কিছুদিন আগে যে আফসানাকে হত্যা করা হয়েছিল, এর আগে তনুকে হত্যা করা হয়েছিল, আসলে এই সবগুলোই আসলে এই বিচারহীনতার সংস্কৃতি। যদি আগেও যদি বিচার হতো তবে হয়তো এই ধরনের এই খাদিজার উপর আক্রমণ কেউ করতে পারতো না। এবং তারা বলছে যে খাদিজার উপর যে আক্রমণ করেছে সে হলো আসলে ছাত্রলীগের একজন সহ সম্পাদক ছিল এবং সে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী হয়ে তার কাছ থেকে আসলে এই ধরনের কার্যক্রম তারা চায় না, এমনটি তারা বলছে। তো এখন তারা সিলেট সরকারি মহিলা কলেজের সামনেই আসলে সড়ক অবরোধ করে তারা অবস্থান নিয়েছে এবং তারা এখানে আমাদেরকে বলেছে যে তারা 3 দফা দাবি তুলে ধরবে কিছুক্ষণের মধ্যে এবং সেই দাবিতে আসলে উঠে আসবে আগামী দিনগুলোয় তারা কি ধরনের কর্মসূচি পালন করতে যাচ্ছে, এই বিষয়গুলো তারা তুলে ধরবে। এবং আজকে মূলত যে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে তাদের একটি স্মারকলিপি প্রদান করার কথা ছিল, কিন্তু আমরা যেটা শুনেছি যে এই স্মারকলিপিটি তারা আগামীকাল প্রদান করবেন, কিন্তু আজকে তারা বিক্ষোভের মাধ্যমে তারা তাদের কর্মসূচিগুলো পালন করবেন। তো এর আগে আজ সকালে যেমনটি হয়েছে যে মহিলা কলেজে আজ 2টি পরীক্ষা ছিল, ডিগ্রি প্রথম বর্ষ এবং ডিগ্রি শেষ বর্ষের পরীক্ষা ছিল। এই সবগুলোই পরীক্ষা তারা বয়কট করে তারা মূলত এই আন্দোলনে তারা যোগ দিয়েছে এবং আজ তারা কালো বেজ ধারণ করে তারা এই আন্দোলনগুলো করছে। এবং তারা যেমনটি বলছে যে আসলে এই কলেজের শিক্ষার্থীরা সবসময় আসলে বিভিন্ন এমসি কলেজে বা সরকারি কলেজে বা মদনমোহন কলেজে গিয়ে পরীক্ষা দেয়, কিন্তু তাদের যদি নিরাপত্তা নিশ্চিত করা না যায় তবে হয়তো আগামীতে এ ধরনের ঘটনা ঘটবে, এই বিষয়টি তারা আসলে আশঙ্কা প্রকাশ করছেন। এবং একটি মেয়ে কিছুক্ষণ আগে আসলে কান্না জড়িত কণ্ঠে আমাদেরকে বলেছিল যে এখন তারা যে ঘরের বাইরে বের হবে সেই নিশ্চয়তাটুকু তাদেরকে দেয়া হচ্ছে না। এবং আসলে প্রশাসনের যে এখন এই তারা বলছে যে মূলত যে বিচারহীনতার সংস্কৃতির কারণে এই বিষয়গুলো হচ্ছে। তো আরেকটা বিষয় আমি বলে রাখি যে এই মহিলা কলেজের পাশাপাশি এই এখন এমসি কলেজেও বিক্ষোভ হচ্ছে। আমরা যেমনটি শুনেছি আজ সকাল 11টার সময় এমসি কলেজের শিক্ষার্থীরা এমসি কলেজের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করছে এবং সেই মানববন্ধন থেকেও তারা বলছে আসলে এই ঘটনাটি ঘটেছিল এমসি কলেজে। এই খাদিজা এমসি কলেজে পরীক্ষা দিয়ে বের হয়ে যখন বাসায় আসছিল তখনই এই ঘটনাটি ঘটে, যে কারণে এমসি কলেজে কর্মসূচি পালিত হচ্ছে। কিন্তু শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কথাটা
আমি বলবো যে ছাত্রলীগের নেতারা বারবার আমাদেরকে ফোন করে যেমনটি বলতে যাচ্ছেন যে বদরুল নাকি এখন ছাত্রলীগের কোনো পদে নেই, কারণ সে কিছুদিন আগে একটি চাকরিতে সে যোগদান করেছে এবং চাকরিতে যোগদান করার পরে নাকি সে তার এমনিতেই তার পদ চলে যায়, এমনটি তারা বলতে যাচ্ছেন। কিন্তু এখনো বদরুল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এমনটি আমরা জানি। তো এই ছিল আমার হাতে সবশেষ সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের। খাদিজার উপর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ করছেন সিলেট মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সেই বিক্ষোভের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে জাতিসংঘের পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে ইউনেস্কো যে প্রতিবেদন বাংলাদেশ সরকারকে পাঠিয়েছে তাতে বেশ কিছু অসঙ্গতি আছে বলে দাবি করেছে বাংলাদেশ ভারতের যৌথ কোম্পানি। তারা জানিয়েছে শিগগিরই এসব অসঙ্গতি বিদ্যুৎ বিভাগকে অবহিত করা হবে। তবে বিশেষজ্ঞদের এক পক্ষ প্রকল্পটি সমর্থন করলেও প্রকল্পের বিরোধিতাকারীরাই ইউনেস্কোর এই উদ্বেগকে নিজেদের একটা জয় হিসেবে দেখছেন। দেবাশিস রায়ের রিপোর্ট। সুন্দরবন প্রকৃতির এক অপার সৃষ্টি, যেখানে যুগের পর যুগ লোনা আর মিঠা পানির মিশ্রণে সৃষ্টি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল, প্রাণবৈচিত্র্যের এক অকৃত্রিম আধার। অমূল্য জীববৈচিত্র্যের সম্মিলন ঘটানো সুন্দরবনের প্রান্তসীমা থেকে 14 কিলোমিটার দূরের বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পটি নিয়ে দেশের ভেতরে বাইরে চলমান নানা বিতর্ক সমালোচনার মধ্যেই গেল আগস্টে ইউনেস্কো এর প্রতিবাদ জানিয়েছে। প্রকল্পটির কারণে বায়ু, পানি ও সমন্বিত দূষণ সহ বেশ কিছু বিষয়ে উদ্বেগ জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে। তবে প্রকল্পটি বাস্তবায়নে গঠিত যৌথ কোম্পানি BIFPCL এর দাবি বেশ কিছু অসঙ্গতি রয়েছে ইউনেস্কোর প্রতিবেদনে। পাশাপাশি বিদ্যুৎ সচিব বলছেন ঝুঁকি মোকাবেলায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপদ প্রযুক্তি। এই লেভেলের রিপোর্টে তথ্যগত ভ্রান্তি বা অসঙ্গতি ডিজায়ার্ড নয়। এটুকু বলতে পারি যে তথ্যগত কিছু ইনকনসিস্টেন্সি বা ভ্রান্তির মধ্যে নজরে আমাদের এসেছে, সেগুলো আমরা সরকারকে জানিয়ে দেবো। বায়ু দূষণ, পানি দূষণ, আমরা এগুলো প্রতিটার জন্য আমরা কিন্তু কাউন্টার মেজার্স নিয়েছি, যাতে সক্স, নক্স, ফ্লাই অ্যাশ এগুলো যাতে কম হয়। আমরা এমন কয়লা নির্বাচন করব যে কয়লাতে সক্সই থাকবে না। এখানে অর্থের দিকে তাকাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমাদের পরিবেশ ঠিক থাকুক। তবে প্রকল্পের বিরোধিতাকারীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যুক্তিযুক্ত জবাব দেওয়ার কিছুই নেই সরকারের হাতে। ইউনেস্কোর বিরুদ্ধে আমি একটা দেখলাম যে একটা সরকারের মধ্যে একটা অসহিষ্ণুতা এবং এখানেও একটা ইউনেস্কোকে অস্বীকার করার একটা অ্যাটিটিউড কাজ করছে। যেসব তথ্যের ভিত্তিতে সরকার ইউনেস্কোর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, আমি তাদের কাছে অনুরোধ জানাবো অনুগ্রহ করে এইসব তথ্যের ভিত্তিতে আপনারা যান না, কারণ এখানে পরাজয় অবধারিত হবে। এই বিশেষজ্ঞের বিরোধী মতের যুক্তিও অনেক। যে পরিমাণ সালফার ডাইঅক্সাইড বা যে পরিমাণ নাইট্রোজেনের অক্সাইড বা যে পরিমাণ ফ্লাই অ্যাশ হবে, সেটা আসলে একটা ফরেস্ট ইকোসিস্টেমের জন্য যে সহনীয় মাত্রা তার চেয়ে কম পরিমাণই হবে। সেটাকে যদি প্রপারলি মনিটর করা হয় তাহলে আসলে সুন্দরবনের ক্ষতি হওয়ার কোনো স্কোপ আমি দেখছি না। তবে বিরোধিতাকারীদের মতে প্রকল্পটির স্থান পরিবর্তনই একটি বড় সমাধানের পথ হতে পারে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলায় এক আদম ব্যবসায়ীর প্রতারণার ফাঁদে নিঃস্ব হয়েছে শতাধিক মানুষ। এলাকাবাসীর অভিযোগ, বিদেশে পাঠানোর কথা বলে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে সে। ভুক্তভোগীরা পাওনা টাকা চাইতে গেলে উল্টো প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতারক। পুলিশ বলছে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 50,000 টাকা বেতন হইব, ওইটা কইরা সে আমাকে 5 লক্ষ টাকা 3 বারে নিছে। 1 বছর পরে পুতে আমার মায়ের মুড়া করে। এভাবে আদম ব্যবসায়ী মোহাম্মদ দানিশ মিয়া ওরফে শৌকতের প্রতারণার বর্ণনা দেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার হতদরিদ্র মিলন বেগম। বিদেশ যেতে না পারার কষ্টে সম্প্রতি তার একমাত্র সক্ষম ছেলেও মারা যায়। সন্তান হারানোর শোক আর প্রতারকের কাছ থেকে পাওনা টাকা ফেরত না পাওয়ার বেদনায় প্রতিবন্ধী 2 সন্তানকে নিয়ে চোখে মুখে অন্ধকার দেখছেন এই বিধবা মা। এলাকাবাসীর অভিযোগ, শুধু মিলন বেগম নয়, শৌকতের প্রতারণায় পথে বসেছেন উপজেলার মেরাতলী, গৌরনগর, চিলিকুট, গাজীরকান্দি, গোকর্ণ ও কৃষ্ণনগরের শতাধিক দরিদ্র পরিবার। টোটালে 14 লক্ষ টাকা নিছে। 3 মাস পরে আমার ছেলে রেহে আমার বাড়িতে পাঠাইছে। আমি কানের জিনিস, গলার চেইন, বন্ধক টন্ধক দিয়া লয়ে গেছি টিয়া। হে আমার বাতি জরে নিল না, আমার ছেলেরে নিল না, না নিয়া
হে এখন পলাতক। শৌকতের বিরুদ্ধে বেশ কয়েকবার গ্রাম্য সালিশ বসালেও কোনো লাভ হয়নি। এমনকি পাওনাদাররা টাকা চাইলে উল্টো তাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। হয়রানি করতেছে, সে টাকা দিবে না, সে আলো উল্টা হুমকি দিচ্ছে, যদি টাকা চাই তাহলে আমার আর আমার স্বামীকে জানে মেরে ফেলবে। তার ভাই বলছিল ঠিক আছে আমরা পারিবারিকভাবে বসা এই যে মিলন বেগমের ছেলের মারা গেছে এ টাকাটা আমরা দিয়ে দেবো, এখন পর্যন্ত দেইনি। অবশ্য জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা তদন্তে প্রমাণ পেলে শৌকতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। থানায় গিয়ে মামলা করলে সে যেখানে থাকুক, যদি বাংলাদেশে থাকে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাকে আইনের ভিতরে নিয়ে আসার জন্য, যাতে মানুষ এতগুলো টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়টা যাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় সেই চেষ্টা আমরা ইনশাআল্লাহ করব। শৌকত বর্তমানে রাজধানীর পূর্ব কাফরুল পাকা মসজিদ এলাকায় বাস করে বলে জানায় এলাকাবাসী। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এই সময়ের বাণিজ্য আরো থাকছে। রাজশাহীর বরেন্দ্রভূমিতে সম্ভাবনাময় হয়ে উঠেছে মাল্টা চাষ। আমদানি করা মাল্টার চেয়ে সুস্বাদু হওয়ায় বাড়ছে বাগানের সংখ্যা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির ভবিষ্যৎবাণী ব্যর্থ হয় সব সময়। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। দাতা সংস্থাগুলোর ভবিষ্যৎবাণী সব সময় ব্যর্থ প্রমাণিত হয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সাফল্যের কারণেই বিশ্বব্যাংক প্রেসিডেন্ট আগামী 17 অক্টোবর ঢাকা সফর করবেন। অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হলেও বিনিয়োগের ক্ষুধার কারণে বিশ্বব্যাংকের অর্থ সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা না দেয়া দুঃখজনক উল্লেখ করে অর্থমন্ত্রী বক্তব্য দেন, বিশ্বের মধ্যে শুধু রাশিয়া ও বাংলাদেশ এই সুবিধা থেকে বঞ্চিত। We take money from World Bank and we'll continue to take money from them for many more years. Even when আমরা আরো ইমপ্রুভড হইলেও হয়তো একটু রেট অফ ইন্টারেস্ট বাড়বে, কিন্তু টাকা we are an investment hungry country. সুতরাং ওয়ার্ল্ড ব্যাংকের উইল রিমেইন ইম্পর্টেন্ট। আমরা এখন আইএমএফ এর কোনো সাহায্য পাবো না, বিকজ আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট প্রবলেম নাই। IMF can help only when there is a balance of payment problem. আমরা তো অলরেডি 7% আছি, তারা কোনোদিন 7% বাংলাদেশে কেউ প্রজেক্ট করে নাই। আর দুদিন পরেই শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ময়মনসিংহে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। প্রতিমা তৈরি শেষে মণ্ডপগুলোতে চলছে সাজানোর কাজ। আর পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের সহায়তা চেয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ। পুলিশ প্রশাসন বলছে, দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাইম আকন্দের তোলা ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহে শঙ্খ, ঢোল আর উলুধ্বনি দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বরণ করতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। তাই দম ফেলার সময় নেই প্রতিমা শিল্পীদের। দিনরাত চলছে রং তুলির আঁচড় আর কাপড় অলংকার পরিয়ে প্রতিমা সুসজ্জিত করার কাজ। সমান্তালে পূজা মণ্ডপগুলো সাজানোর কাজও চলছে। প্রতিদিনে 24 ঘন্টা কাজ করতেছি, তো আশা করতেছি পূজার আগে সব কাজ শেষ করতে পারবো। আমাদের এখন মাটির কাজ শেষ, এখন আমরা রং তুলি দিয়ে আপনার মূর্তি রঙাবো। কাজটা শেষ করতে হবে বৃহস্পতিবারের আগেই, শুক্রবার দিন নিয়ে যাবে। সুউচ্চ তোরণ, রং বেরঙের আলোর ঝলকানি আর ব্যতিক্রমী আয়োজনে এবারও জেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানালেন পূজা উদযাপন পরিষদের নেতারা। উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ময়মনসিংহে আমরা এবছর শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য আমরা প্রস্তুত হয়েছি। এই উৎসব যেন আনন্দঘন পরিবেশে আমরা উদযাপন করতে পারি, এটি প্রশাসনের সহযোগিতা আমরা চেয়েছি। পুলিশ সুপার জানালেন, প্রতিমা তৈরি থেকে বিসর্জন পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যে জায়গাগুলোতে লোক সমাগমগুলো সবচেয়ে বেশি থাকবে এবং কোনো না কোনো কারণে কিছুটা হলেও আমাদের কাছে ভালনারেবল মনে হবে, সেই জায়গাগুলোতে আমরা সর্বোচ্চ পর্যায়ের ডিপ্লয়মেন্ট ঘটাবো। আমাদের ইন্টেলিজেন্স লোকজন কাজ করবে। ময়মনসিংহে এবার 710টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে, যা গতবারের চেয়ে 11টি বেশি। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দুর্গাপূজাকে সামনে রেখে সিরাজগঞ্জ শহরকে বিভিন্ন রং বেরঙের লাইটে আলোকসজ্জা করা হয়েছে। গত সন্ধ্যার পর থেকেই শহরের প্রতিটি মন্দিরের আলোর ঝলকানি, উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। দেবীর আগমনকে ঘিরে বিভিন্ন পূজা মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমাকে আকর্ষণীয় করে তুলতে দেয়া হচ্ছে রং তুলির আঁচড়। যথাসময়ে কাজ শেষ করতে দিন রাত কাজ করছেন প্রতিমা শিল্পীরা। এবছর জেলার
9টি উপজেলায় 5 শতাধিক মণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। উৎসবকে নির্বিঘ্ন করতে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে দেবী দুর্গাকে সাজাতে অলংকার, দেবীর শক্তির প্রতীক অস্ত্র ও মঞ্চের কাঠামো সরবরাহে ব্যস্ত সময় পার করছেন কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের খাগাইল গ্রামের কারিগররা। দেবীকে সাজাতে সৃষ্টির আনন্দের পাশাপাশি বাড়তি আয়ের জন্য গৃহবধূরাও শামিল হয়েছেন অলংকার তৈরির কাজে। গতবারের চেয়ে এবার পূজা মণ্ডপ বেশি হওয়ায় ভালো অর্ডার পেয়ে খুশি কারিগররা। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। সারা বছর বিয়ের মুকুট, বিভিন্ন পূজা ও কীর্তন আসরের সরঞ্জাম বানিয়ে সংসার চালান কেরানীগঞ্জের এই খাগাইল গ্রামের অধিকাংশ পরিবার। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তারা এখন যুক্ত হয়েছেন প্রতিমার অলংকার ও নানা সাজ তৈরির কাজে। গায়ের বধূ ও কিশোর কিশোরী সহ সবাই কাগজের বোর্ডে জরি, সুতা, পুঁতি ও পাথর লাগিয়ে তৈরি করছে মাথার মুকুট, কোমরে বিছা, শঙ্খ ও বালাসহ নানা অলংকার। পূজার সময় ঘনিয়ে আসায় বিভিন্ন মণ্ডপের চাহিদা অনুসারে এখন চলছে শেষ মুহূর্তের কারুকাজ। কারিগররা জানান উৎসবের আগেই এসব সাজ চলে যাবে বিভিন্ন পূজা মণ্ডপে। হাতের চুড়ি দেই, গলার হার দেই, কোমরের বিছা দেই, মাথার চূড়া দেই। 3 মাস আগে ব্যস্ত সময় করি নেই, 2টা পর্যন্ত 3টা পর্যন্ত কাজ করতে হয়। সংসার একটা বাড়তি আয় হয় আর মায়ের সাজাইতে ভালো লাগে। প্রতিমার অলংকার এসব সেট বিক্রি করা হয় 1 থেকে 5,000 টাকায়। এবার অর্ডার বেশি পাওয়ায় এই মৌসুমে ভালো আয় হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এই সময়টা মনে করেন খাওয়ার সময়, রান্নার সময় পাওয়া যায় না, যত কাজ করতে পারি অত ইনকাম। আমার হাতে টাকা থাকে, মনে করেন আমি সব আনন্দ ফুর্তি করতে পারি এই কাজ করলে। শুধু অলংকার নয়, অসুর বধে দেবী দুর্গা ধারণ করবেন 10 অস্ত্র। দশভুজা দেবীর জন্য টিনের কারুকাজে তীর, ধনুক, খড়গ, ত্রিশূল সহ অন্যান্য সামগ্রী সরবরাহ করছেন খাগাইলের কারিগররা। অসুরের খড়গ, মার খড়গ, ত্রিশূল, শঙ্খ চক্র, গদা চক্র, পদ্ম এখান থেকে তৈরি হইতেছে। গত বছর আমাদের মাল হয়েছে 4000, এই বছর হয়েছে আমাদের প্রায় 4,500 মতো হয়েছে, যে আগামীতে হয়তো আরো বাড়বো। ইতিমধ্যে কারিগরদের তৈরি অধিকাংশ অলংকার চলে গেছে পুরনো ঢাকার শাঁখারী বাজারে। দুর্গাপূজা শুরুর আগের দিন পর্যন্ত চলবে মণ্ডপে মণ্ডপে প্রতিমার সাজ, পেছনের পটভূমি ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। উৎপাদন, বাজারজাত আর মুনাফা, এই 3টি স্তরেই রাজশাহীর বরেন্দ্রভূমিতে সম্ভাবনাময় হয়ে উঠেছে মাল্টা চাষ। আমদানি করা মালটার চেয়ে সুস্বাদু হওয়ায় বরেন্দ্র এলাকায় উঁচু জমিতে বাড়ছে বাগানের সংখ্যা। এই অবস্থায় দেশে উৎপাদিত এ ফলের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন ফল গবেষকরাও। তবে সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি সহায়তা চান বাগান মালিকরা। রাকিবুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। বরেন্দ্রের খটখটে শুকনো মাটিতেও সবুজের সতেজতা ছড়াচ্ছে মাল্টার বাগানগুলো। গাছের বয়স 1 বছর না যেতেই ফলের ভারে নুয়ে পড়েছে এর ডালপালা। সেচ লাগে না খুব বেশি, নিতে হয় না তেমন বাড়তি যত্ন। বাগানের অতিরিক্ত ঘাস ও মরা পাতা ছাঁটায় মাল্টার মাঝারি আকারে ফ্রুট ব্যাগিং করা। চাষিরা বলছেন প্রতি গাছে পাওয়া যাচ্ছে শতাধিক মাল্টা। এতে দিনে দিনে ফলের বাগানের প্রতি আগ্রহ বাড়ছে তাদের। আমরা গাছের গোড়া পরিষ্কার করি, আবার ফলকে প্যাকেট করি। গাছের গোড়া পরিষ্কার করতে হয়, বীজ দিতে হয়, কখন পানি লাগে পানি দিতে হয়। ফল গবেষকরা বলছেন পাকিস্তান, ভারত, চীন থেকে আমদানি করা মাল্টার চেয়ে এর মিষ্টতা গুণ 9% বেশি। তাদের মতে উন্নত জাতের এই মাল্টা চাষে লাভবান হবে এই অঞ্চলের বাগানীরা। রং হয়তো একটু সবুজ, কিন্তু খুব মিষ্টি এবং ভালো, যার জন্য এটি কিন্তু যেখানেই করছে সেখানেই বাজার পাচ্ছে। আর ফল চাষে সরকারি সহায়তা চান বরেন্দ্র অঞ্চলের ফল বাগানীরা। ধান আবাদ করে আর কি লাভ করতে পারছি না, এই জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা মাল্টা চাষের জন্য চেষ্টা করছি। সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনেক আমাদের সাহায্যের প্রয়োজন আছে। গেল বছর বাগান থেকে প্রতি হালি মাল্টা বাজারে 80 থেকে 120 টাকা দরে বিক্রি করেছেন কৃষকেরা। কৃষি বিভাগের তথ্য মতে বরেন্দ্র অঞ্চলের 24 নগর, তানোর, মুন্ডুমালা, আমনুরা এলাকায় প্রায় 2 শতাধিক বিঘা জমিতে মাল্টার বাগান হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে চলছে 3 দিনব্যাপী দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ সম্মেলন। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ,
হয়েছে যে 9টি দেশগুলোর যে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন এবং এই সম্মেলনে কিন্তু টেলিযোগাযোগ খাতের যে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কথা বলা হবে এবং বিভিন্ন বিষয় আলোচনা করা হবে এবং সেখানে কিন্তু গতকাল উনি কিন্তু বলেছেন এখানে যে মোবাইলের মাধ্যমে সেবা যে সুযোগ নিশ্চিত করাকে বেশি কথা বলেছেন যে দেশে 9টা সেই দেশের মধ্যে রোমিং কল রেট নিয়েও কিন্তু আগামীকালকে এই প্রোগ্রাম এই সম্মেলনটা শেষ হবে। এর আগের বার কিন্তু গতবার এই সম্মেলন হয়েছিল, অর্থাৎ 16তম সম্মেলন হয়েছিল ভারতে। তো আমরা এই মুহূর্তে একজনের সহকর্মী কামরুল হাসান সবুজ যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে রাজধানীর লা মেরিডিয়ান হোটেল থেকে। সেখানে চলছে 3 দিনব্যাপী দক্ষিণ এশিয়া টেলিযোগাযোগ সম্মেলন। সাতক্ষীরায় জমে উঠেছে মাসব্যাপী গুড় পুকুর মেলা। 300 বছরের প্রাচীন এই ঐতিহ্যবাহী মেলায় প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। মেলায় শাড়ি, কাপড়, কসমেটিক্স, শিশুদের জন্য খেলনা, কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র, লোহার তৈরি দা বটি সহ বনজ ও ভেষজ বৃক্ষের ছোট বড় 2 শতাধিক স্টল রয়েছে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা। গত 28 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী 27 অক্টোবর পর্যন্ত। মেলাকে প্রাণবন্ত করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। আমার বাবা মার সাথে মেলা ঘুরতে এসেছি, মেলা ঘুরতে এসে খুব ভালো লাগছে। গুড়পুকুরের মেলাটা আমাদের সাতক্ষীরার জন্য সৌভাগ্য, প্রতি বছর অনুষ্ঠিত হয়। আমরা আমাদের ফ্যামিলি নিয়ে আসি, ছোট ভাইদের নিয়ে আসছি। আমরা মেলায় অনেক ঘোরাঘুরি করছি আর অনেক কিছু কেনাকাটা করছি। মেলাকে প্রাণবন্ত করার জন্য আমরা মনিটরিং সেল করেছি। আমরা জনগণের নিরাপত্তার জন্য ইতিমধ্যে প্রতিটি স্তরে স্তরে আমরা চেকপোস্ট বসিয়ে মানুষদেরকে প্রত্যেককে নিরাপত্তা বিধান করেছি। বগুড়া নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে 12টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায় গত রাত 11:30টার দিকে নিউ মার্কেটের 5ম তলা ভবনের 2য় তলায় একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা ভবনটির নিচ তলা, 3য় তলা ও 4র্থ তলায় ছড়িয়ে পড়ে। এতে অন্তত 12টি কাপড়ের দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 2.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। দিনাজপুরে ওষুধের দোকানে অভিযান চালিয়ে একজনকে কারাদণ্ড ও 70,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের রহমান রাশেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত বিরামপুরের কাটলা এলাকায় অভিযান চালায়। এ সময় নেশাজাতীয় ওষুধ রাখার দায়ে আসাদুজ্জামান নামে এক ওষুধ ব্যবসায়ীকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে শিবা ফার্মেসি নামে অপর একটি দোকানের মালিককে 70,000 টাকা জরিমানা করা হয়। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কেজি প্রতি 10 টাকা দরের চাল কালোবাজারের মাধ্যমে বিক্রির সময় জামালপুরে 94 বস্তা চাল জব্দ করেছে পুলিশ। গতকাল সদর উপজেলার হাজিপুর বাজার থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ডিলার আশরাফ ফারুকের গোডাউন থেকে কর্মসূচির চাল 2টি গাড়িতে করে পাচারের সময় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে গাড়ি সহ চাল জব্দ করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য গাড়ির 2 চালককে আটক করা হয়েছে। আর ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। রাতের অন্ধকারে বিক্রি করার যখন উদ্যোগ নেয় তখন এই এলাকার জনগণ দেয়, আমরা সবাই মিলে ওই চাউল ধরি। 94 বস্তা চাল 2টি ভ্যানে পেলাম। এটা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে ডিলারের সাথে জড়িত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশকে আমরা নির্দেশ দিচ্ছি। 3,589 কোটি টাকা ব্যয়ে 9টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এজন্য সরকারি তহবিল থেকে ব্যয় হবে 1,541 কোটি টাকা। এর মধ্যে রয়েছে রুরাল ইলেকট্রিফিকেশন আপগ্রেডেশন প্রকল্প, বাংলাদেশ রেলওয়ের জন্য যাত্রীবাহী কোচ সংগ্রহ, পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী জানান, চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে এডিপির 8.7% বাস্তবায়ন হয়েছে। এডিবি বলছে আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি হবে 6.9
ওয়ার্ল্ড ব্যাংক বলছে 6.8, এখন আমাদের প্রজেকশন হচ্ছে 7.2। এই বছর প্রথম 3 মাসে আমাদের এডিপিতে বাস্তবায়নের পরিমাণ হচ্ছে 8.74 বা 9% বলতে পারেন, এবং টাকার পরিমাণে 10,700 কোটি টাকা। সেপ্টেম্বরে আমাদের মূল্যস্ফীতির পরিমাণ 5.53, যেটা গত মাসে ছিল 5.37। অনৈতিক কাজে জড়িত কর্মচারীদের চাকরি থেকে বরখাস্তের সংস্কৃতি চালু করলে সরকারি অফিসগুলোতে কাজের গতি বাড়বে। সেই সঙ্গে নিষ্ঠাবান কর্মীদের পুরস্কারের ব্যবস্থা থাকা দরকার বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। উচ্চতর আদালতে কাস্টমস সংক্রান্ত মামলা নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গতকাল কাকরাইলে ভ্যাট অনলাইন প্রকল্প কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জানানো হয়, উচ্চ আদালতে কাস্টমস সংক্রান্ত 10,000 এবং আপিল বিভাগে 500-র বেশি মামলা চলমান। এসব মামলায় জড়িত রাজস্বের পরিমাণ প্রায় 3,500 কোটি টাকা। এসব মামলার যথাযথ নিষ্পত্তির জন্য জাতীয় রাজস্ব বোর্ড ও অ্যাটর্নি জেনারেলের অফিসের মধ্যে সমন্বয় জরুরি বলে মত দেন এনবিআর চেয়ারম্যান সহ বক্তারা। অ্যাটর্নি জেনারেল বলেন, শুধু আনুষ্ঠানিক কর্মশালা নয়, এসব উভয় দপ্তরের কর্মকর্তাদের ধারাবাহিক যোগাযোগের মাধ্যমেই মামলা জট কমানো ও রাষ্ট্রের অনুকূলে জয় পাওয়া সম্ভব। এটা শুধু এই এনবিআরে না, ইভেন কি দুর্নীতি দমন কমিশনের মতন জায়গাতেও যারা নাকি তদন্তকারী কর্মকর্তা, তার অনেক ক্ষেত্রে দেখা গেছে সে মামলাটা যাতে সাকসেস হয় সেই চেষ্টা না করে মামলাটা যাতে ফেল করে সেই চেষ্টা করে। সমস্ত ডিপার্টমেন্টের কর্মচারীদের ভিতরে একটা ইনসেন্টিভের সিস্টেম রাখা উচিত। আপনাদের এখানে যে সমস্ত অফিসাররা ভীষণ রকম কাজ করেন, তাদের ইন্টিগ্রিটি, অনেস্টি আনকোয়েশ্চেনেবল, ডেফিনেটলি দে ডিজার্ভ সাম মনিটারি ইনসেন্টিভ। জমির উচ্চ মূল্য, নকশা অনুমোদনে বিড়ম্বনা, ব্যাংক ঋণের উচ্চ সুদহার ও ক্রেতা পর্যায়ে ঋণ সুবিধার অভাব সহ নানা কারণে বিপর্যয়ে দেশের আবাসন শিল্প। পাশাপাশি নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি, জনবান্ধব নীতি গ্রহণ না করা এবং সমন্বয়হীনতার কারণে বেড়েছে ফ্ল্যাটের দাম। গতকাল রাজধানীর একটি হোটেলে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব আয়োজিত এক সেমিনারে দেশের আবাসন খাতের এমন দুর্দশার কথা তুলে ধরেন এ খাত সংশ্লিষ্টরা। বক্তারা বলেন, প্রতি বছর আবাসন খাত থেকে প্রায় 4,000 কোটি টাকা রাজস্ব পাচ্ছে সরকার, অথচ জনগণের আয়ের সাথে সঙ্গতি রেখে সরকার কোনো নীতি গ্রহণ না করায় আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে মধ্য ও নিম্নবিত্ত মানুষ। এই অবস্থায় গৃহনির্মাণ সুদের হার কমিয়ে আবাসন ঋণ তহবিল গঠনের পাশাপাশি জাতীয় বাজেটে আবাসন খাতের জন্য বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন আবাসন খাত সংশ্লিষ্টরা। চাঁদপুরের হাজীগঞ্জে উদ্বোধন করা হলো যমুনা ব্যাংকের 104তম শাখা। গতকাল হাজীগঞ্জ বাজারের 3 স্টার মার্কেটে ফিতা কেটে নতুন শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী ও যমুনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। এর আগে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক AKM সাইফুদ্দিন আহমদ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম। দর্শক, এবার জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এর লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছে ডিএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org-তে। দর্শক, দেখতে পাচ্ছি আজ সকাল থেকেই বেশ চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে ডিএসসি এর প্রতিটি সূচকেই। এর মধ্যে ডিএসসি এর প্রধান সূচক এক্স 4 পয়েন্ট বেড়ে 4,713 পয়েন্টে অবস্থান করছে এই মুহূর্তে। ডিএসসি এর বাছাই সূচক 30 ইন্ডেক্স, এটিও 1 পয়েন্ট বেড়ে 1,786 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসসি এর যে সরিয়া ইন্ডেক্স এস, সেটিও 1 পয়েন্ট বেড়ে 1,130 পয়েন্টে অবস্থান করছে। দর্শক, এখন পর্যন্ত অর্থাৎ সকাল 10:30টায় লেনদেন শুরুর পর থেকে এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে 2 কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে 51টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 9টির এবং অপরিবর্তিত রয়েছে 14টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। শীর্ষ 20-এর যে কোম্পানিগুলো আছে লেনদেনের এই মুহূর্তে, সেই 20টি কোম্পানির খবর যদি লেনদেন পরিস্থিতির খবর যদি জানায়, 1 নম্বর স্থানে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স, 1 নম্বর স্থানে অবস্থান করছে 28 টাকা 10 পয়সা দর নিয়ে। এটি সর্বোচ্চ লেনদেন মূল্য, সর্বনিম্ন 27 টাকা 50 পয়সা এবং গতকালের লেনদেন মূল্য ছিল 27 টাকা 20 পয়সা। পাওয়ার গ্রিড রয়েছে 2 নম্বর স্থানে 60 টাকা 70 পয়সা দর নিয়ে, 61 টাকা 40 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 60 টাকা 70 পয়সা। তারপরে অবস্থানে যমুনা অয়েল, এটি রয়েছে 200 টাকা 70 পয়সা দর নিয়ে 3 নম্বর স্থানে। এটি হচ্ছে সর্বোচ্চ দর, সর্বনিম্ন 200 টাকা। 199 টাকা ছিল গতকালের সর্বশেষ লেনদেন মূল্য।
সিঙ্গার বিডি রয়েছে 4 নম্বর স্থানে 192 টাকা 90 পয়সা দর নিয়ে। সর্বোচ্চ লেনদেন মূল্য এটি 192 টাকা হচ্ছে সর্বনিম্ন লেনদেন মূল্য, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 192 টাকা 80 পয়সা। ফ্যামিলি ট্যাক্স রয়েছে 5 নম্বর স্থানে 8 টাকা 90 পয়সা দর নিয়ে, এটি হচ্ছে সর্বোচ্চ দর, সর্বনিম্ন 8 টাকা 70 পয়সা। তারপরে অবস্থানে রয়েছে ইয়াকিন পলিমার লিমিটেড, এই কোম্পানিটি এর প্রতিটি শেয়ার এখন হাত বদল হচ্ছে 34 টাকা 60 পয়সায়। 34 টাকা 70 পয়সা পর্যন্ত সর্বোচ্চ লেনদেন মূল্যে হাত বদল হয়েছে প্রতিটি শেয়ারের, এবং 34 টাকা 30 পয়সা সর্বনিম্ন, এবং লেনদেন মূল্য গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 33 টাকা 70 পয়সা। ডোরিন পাওয়ার রয়েছে 7 নম্বর স্থানে 70 টাকা 90 পয়সা দর নিয়ে, এটি সর্বোচ্চ লেনদেন মূল্য, সর্বনিম্ন 70 টাকা 50 পয়সা। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 69 টাকা 70 পয়সা। ওরিয়ন ফার্মা রয়েছে তারপরে অবস্থান, অর্থাৎ 8 নম্বর স্থানে 37 টাকা 70 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ 38 টাকা মূল্যে হাত বদল হয়েছে প্রতিটি শেয়ার, 37 টাকা 70 পয়সা সর্বনিম্ন, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 37 টাকা 80 পয়সা। বিবিএস রয়েছে 9 নম্বর স্থানে 38 টাকা 70 পয়সা দর নিয়ে, 38 টাকা 90 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 38 টাকা 70 পয়সা, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 38 টাকা 40 পয়সা। তারপরের যে অবস্থানে রয়েছে, অর্থাৎ 10 নম্বর স্থানে 16 টাকা 60 পয়সা দর নিয়ে অবস্থান করছে জিবিবি পাওয়ার লিমিটেড, সেটিও বিদ্যুৎ খাতের একটি প্রতিষ্ঠান। এই কোম্পানিটি প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে 16 টাকা 60 পয়সায়, 16 টাকা 90 পয়সা পর্যন্ত সর্বোচ্চ মূল্যে হাত বদল হয়েছে প্রতিটি শেয়ার, সর্বনিম্ন লেনদেন মূল্য 16 টাকা 50 পয়সা, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 16 টাকা 50 পয়সা। তারপরে অবস্থানে রয়েছে এভেন্স টেক্সটাইলস লিমিটেড, এই কোম্পানিটি এর প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে এই মুহূর্তে 20 টাকা 60 পয়সায়, 20 টাকা 70 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 20 টাকা 30 পয়সা, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 20 টাকা 90 পয়সা। সিবিও পেট্রো রিফাইনারি লিমিটেড রয়েছে 12 নম্বর স্থানে 238 টাকা 90 পয়সা দর নিয়ে, 239 টাকা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 236 টাকা, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 237 টাকা 20 পয়সা। ওরিয়ন ইনফিউশন লিমিটেড রয়েছে 13 নম্বর স্থানে 70 টাকা 40 পয়সা দর নিয়ে, এটি সর্বোচ্চ দর, সর্বনিম্ন 70 টাকা 20 পয়সা, এবং 69 টাকা 70 পয়সা এটি হচ্ছে এই কোম্পানিটির গতকালের সর্বশেষ লেনদেন মূল্য। তারপরে অবস্থানে রয়েছে প্রাইম টেক্স, এটি 14তম স্থানে অবস্থান করছে 23 টাকা 50 পয়সা দর নিয়ে, এটি সর্বোচ্চ দর, সর্বনিম্ন দরও এটি, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 23 টাকা 10 পয়সা। তিতাস গ্যাস রয়েছে 15তম স্থানে শীর্ষ 20-এর এই কোম্পানিগুলোর মধ্যে 50 টাকা দর নিয়ে, 50 টাকা 20 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 50 টাকা, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 49 টাকা 90 পয়সা। অ্যাকমি ল্যাবরেটরিজ রয়েছে তারপরে অবস্থানে 16তম স্থানে 106 টাকা 40 পয়সা দর নিয়ে, 106 টাকা 90 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 106 টাকা 50 পয়সা, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 106 টাকা 40 পয়সা। 17তম স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস, এই কোম্পানিটি 493 টাকা 50 পয়সা দর নিয়ে, 496 টাকা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 493 টাকা 50 পয়সা, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 491 টাকা 10 পয়সা। দুঃখিত, বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি এই কোম্পানিটি। এবং তারপরের অবস্থানে আমরা দেখতে পাচ্ছি শীর্ষ 20-এর যে কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, তারপরে অবস্থানে নাভানা সিএনজি, এটি রয়েছে নাভানা সিএনজি রয়েছে 18তম স্থানে 44 টাকা 10 পয়সার দর নিয়ে, 44 টাকা 50 পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 44 টাকা 10 পয়সা, এবং গতকালের সর্বশেষ লেনদেন ছিল 44 টাকা 70 পয়সা। তারপরে 19তম স্থানে রয়েছে 7 টাকা 70 পয়সা দর নিয়ে জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড, এই কোম্পানিটি শীর্ষ 20-এর 19তম স্থানে, এবং 20তম স্থানে অবস্থান করছে ইসলামিক ফিন্যান্স, এটি 15 টাকা 40 পয়সা দর নিয়ে অবস্থান করছে, এটি সর্বোচ্চ দর, সর্বনিম্ন, এবং গতকালের সর্বশেষ লেনদেন ছিল 15 টাকা 30 পয়সা। আরেকবার যদি সূচকের অবস্থানটি জানাই, তাহলে ডিএসসি প্রধান সূচক এক্স 4 পয়েন্ট বেড়ে 4713 পয়েন্টে অবস্থান করছে, অন্যদিকে বাছাই সূচক থার্ড ইন্ডেক্স 1 পয়েন্ট বেড়ে 1786 পয়েন্টে অবস্থান করছে এই মুহূর্তে। দর্শক, এই ছিল আমার হাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এর সংক্ষিপ্ত খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অসঙ্গতি রয়েছে ইউনেস্কোর প্রতিবেদনে, দাবি বাংলাদেশ ভারত যৌথ কোম্পানির, বিদ্যুৎ বিভাগকে জানানোর সিদ্ধান্ত। বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির ভবিষ্যৎবাণী ব্যর্থ হয় সবসময়ই। নিউ ইয়র্কে একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বললেন, যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা না দেয়া দুঃখজনক। আদম ব্যবসায়ীর প্রতারণার ফাঁদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শতাধিক মানুষ হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের।
এবং আর দুদিন পরেই শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। দেবীকে সাজাতে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের গৃহবধূরাও যোগ দিয়েছেন অলংকার তৈরির কাজে। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।